ম্যাডলি এফএম এর গল্প বৈঠকে প্রকাশিত সমস্ত অডিও গল্প লেখকের নিজস্ব সৃষ্টি এবং তাদের মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে প্রকাশিত যে কোনো গল্প ও গল্পের বিষয়বস্তুর অননুমোদিত অনুলিপি বিতরণ বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের কাজের যে কোনো বেআইনি ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে। যদি আপনি এই গল্পের কোনো অংশ বা বিষয়বস্তুর কোনোটাই অন্য কোথাও ব্যবহার করেন, তাহলে এই শর্তাবলী লঙ্ঘন করার জন্য আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে কিছুটা উত্তেজনা, কিছুটা রহস্য আর অনেকটা ভয়। আজ আমরা শুনব অনির্বাণ ভট্টাচার্যের লেখা পাপের বোঝা। গল্পের সূত্রধার আমি, সার্থক। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, অনির্বাণ ভট্টাচার্যের লেখা পাপের বোঝা। মৃত্যুর ভয় তার কেটে গেছে। ক্রমাগত মৃত্যুর হাত থেকে পালাতে পালাতে মৃত্যুই আজ তার কাছে সুখদায়ক ঘটনা হয়ে উঠেছে। একমাত্র মৃত্যুই পারে ওকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। প্রতিদিন প্রতি রাত একটু একটু করে তড়পানোর চেয়ে চিরকালের মতো চোখ বুজে ফেলা অনেক বেশি সহজ এবং আরামদায়ক। তারপর আর এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সম্মুখীন হতে হবে না। এই দিন দুনিয়ায় তার আর কেই বা আছে? সে মরলে কার কি বা যায় আসে? লক্ষ লক্ষ মানুষের এই নীল পৃথিবী থেকে সে চিরকালের মতো বিদায় নিলে কারোর কিচ্ছু এসে যাবে না। কিন্তু এক প্রলয়ঙ্কর ভয়ের থেকে রেহাই পাবে রবার্ট। ডান হাতের ছুরিটা কবজির কাছে টেনে ধরে সে। তারপর একবার পিছন ফিরে রাতের প্রেক্ষাপটে বাড়িটার দিকে তাকায়। পূর্ণিমার রাতে জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার ভগ্ন প্রায় বাসস্থান। বাড়ির জানালাটা হাট করে খোলা। ভিতরে হালকা হলুদ মোমবাতির আলো যেন কেঁপে কেঁপে উঠছে। দীর্ঘক্ষণ জ্বলতে জ্বলতে সেটা বোধহয় ক্ষয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই আঁধার গ্রাস করবে ঘরের ভিতরটাকে। তার মধ্যে থেকেই একাধিক অস্পষ্ট অবয়ব যেন উঁকি ঝুঁকি মারছে। ওই একটা বিভৎস চেহারা যেন দাঁত বের করে নারকীয় হাসি হাসছে। তারা মোমবাতি নিভে যাবার অপেক্ষা করছে।
আলোর আস্ফালন কমলেই রাতের তমসার বুক চিরে বেরিয়ে আসবে সেই বিভীষিকার দল। রবার্ট দেখল ঘরের ভেতরের আলোটা হঠাৎ কেঁপে উঠে দপ করে নিভে গেল। ওইটুকু আলো এতক্ষণ তার মনে সামান্য সাহস জোগাচ্ছিল, সেটা নিভে যেতেই অস্ফুট আর্তনাদ করে উঠল সে। ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে বিস্তৃত দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত পার্বত্য অঞ্চল ওয়েলস। এই পাথুরে অঞ্চলের চতুর্দিকে সবুজ বনানী এবং মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত প্রাকৃতিক হ্রদ চোখে পড়ে। সভ্যতা, সংস্কৃতি ও ধর্মীয় আচার আচরণে সমগ্র দ্বীপপুঞ্জের মধ্যে এক প্রকার প্রাচীনতম এই অঞ্চল। আদিকালে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈদেশিক শত্রুর আক্রমণ হয়েছে এই অঞ্চলে। তারা সমৃদ্ধ এই পাথুরে অঞ্চলকে অধিগ্রহণ করে বসতি স্থাপনের চেষ্টা করেছে। কেউ সক্ষম হয়েছে, কেউ হয়নি। তবে ওয়েলস এবং তাদের বাসিন্দারা চিরকাল এই আগন্তুকদের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতিকে আপন করে নিয়েছে। বৈচিত্র্যের বৈশিষ্ট্যই হল বৈপরীত্য। তাই আধুনিক ক্যাথিড্রাল চার্চের আগমন ঘটলেও এখানকার প্রাচীন অধিবাসীরা এখনো এখানকার আদিম ধর্মবিশ্বাস এবং রীতিনীতিকে অনেকাংশেই আঁকড়ে ধরে রয়েছে। আর এখানকার তেমনি একটি প্রাচীন রীতি হল পাপ ভক্ষণ। ব্যাপারটা আর একটু খুলে বলা দরকার। এই ওয়েলস ও তৎসংলগ্ন অঞ্চলে যদি কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির পরিবার ও পরিজনেরা মনে করেন যে সেই ব্যক্তি সারা জীবন অজস্র পাপ করেছেন, তবে তারা সেই পাপের বোঝা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারেন। এখানকার মানুষেরা বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় যদি বেশ কিছু পাপ কাজ করে থাকে, তবে পরলোকে তাকে প্রবল যন্ত্রণা ও বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তার থেকে সেই পাপের দায়ে যদি অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে দেয়া যায়, তবে মৃত্যুর পর ঝাড়া হাত পা হয়ে সরাসরি স্বর্গযাত্রায় কোনো বাধা থাকবে না। তবে পাপ তো আর যেমন তেমন জিনিস নয়। পৈতৃক সম্পত্তি, ধন দৌলত কিংবা সুখের ভাগ নেওয়ার জন্য সকলেই মুখিয়ে থাকে। কোনো ভালো মিষ্টান্নের লোভে দর্শকের মুখের ভেতর লালা নিঃসরণ হবে, এ আর বলার কথা কি? কিন্তু তেঁতো পোড়া উচ্ছিষ্টের ভাগ কে নেবে? মৃত্যু পথযাত্রী মানুষটি যতই আপনার জন হোক না কেন, তার পাপের বোঝা নিজের কাঁধে নিতে কেউই রাজি হয় না। তাহলে যে মৃত্যুর পর তাকেই আবার সেই জোয়াল টানতে হবে। তবে প্রাচীন ওয়েলসে এমন কিছু মানুষ ছিলেন যারা অর্থের বিনিময়ে এই পাপের দায়ে নিজেদের কাঁধে নিতে রাজি হতেন। ওখানকার লোকেরা তাদের বলতো সিন ইটার বা পাপ খেকো।
তবে বিষয়টা শুনতে যতটা ভালো লাগছে ততটা সহজ নয়। যে বা যারা এই পাপ ভক্ষণের মতো সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে তাদেরকে সমাজ এক ঘরে করে রেখে দেবে। যে চেয়ে নিজের কাঁধে পাপের বোঝা নেওয়ার কোনো ব্যক্তির সাথে কোনো রকম সামাজিক দণ্ডমুণ্ডের কর্তা মেলামেশা করতে রাজি হয় না, ফলে সেই ব্যক্তিকে সকলেই এড়িয়ে চলে। সামাজিক আচার অনুষ্ঠানে তাদের আর ডাক পড়ে না। কোনো মঙ্গল কর্মে তাদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়, এমনকি তাদের অন্ন সংস্থানের জন্য ভদ্রজনোচিত কোনো কাজ তাদের করতে দেওয়া হয় না। একটি মানুষকে পাপের হাত থেকে বাঁচানোর যে মহৎ দায়িত্ব লোকটা কাঁধে তুলে নিচ্ছে, তার এত বড় খেসারত দিতে হয়। অবশ্য সমাজ কোন দিন কার পরোয়া করেছে? ক্ষমতাবানের পদলেহন আর অক্ষমকে সাজা দেওয়ার এই রীতি বহু প্রাচীন। কাজেই একমাত্র ঠেকায় না পড়লে কোনো সুস্থ মানুষ এই দায়িত্ব নিতে রাজি হন না। যার কোনো উপায় নেই, সামাজিকভাবে যে একেবারেই ব্রাত্য, তেমন কোনো মানুষ এই কাজের দায়িত্ব নিতেন। সুস্থ স্বাভাবিক বাড়ির লোকেরা শত অনুনয় বিনয় সত্ত্বেও দায়িত্ব নিতেন না বলে এই অসহায় মানুষগুলোকে অর্থের বিনিময়ে কিংবা বলা ভালো মোটা টাকার বিনিময়ে এই কাজ করতে প্রলোভন দেখানো হতো। সেই লোকগুলো স্বেচ্ছায় অর্থের লোভে এই কাজের দায়িত্ব নেওয়ার পর ততদিন এক ঘরে থাকত যতদিন আবার কোনো ধনী মানুষের পাপ নিজের ঘাড়ে নেওয়ার জন্য তার ডাক পড়ছে। আমাদের এই গল্প ওয়েলসের সেই প্রাচীন রীতির করাল গ্রাসে পড়ে যাওয়া এক অসহায় মানুষকে নিয়ে। লোকটার নাম রবার্ট বাকনার। ছেলেবেলা থেকে যত রকমের কষ্ট ও যন্ত্রণা সহ্য করা সম্ভব সবটাই সয়েছিল রবার্ট। কিন্তু মাঝ বয়সে এসে তাকে যে চরম যন্ত্রণার শিকার হতে হয়েছিল তা সে কোনো দিনও কল্পনা করেনি। রবার্ট, বাড়ি আছো নাকি? শুনতে পাচ্ছ? ভগ্ন প্রায় বাড়িটার বাইরে দাঁড়িয়ে প্রায় আধ খোলা দরজাটার দিকে তাকিয়ে ডাকাডাকি করছিলেন মিস্টার মনরো। বাড়ির চারপাশে কুকুর বেড়ালের মলমূত্র আর রাজ্যের ময়লা ডাঁই করা রয়েছে। সেখান থেকে একটা উৎকট বিশ্রী গন্ধ নাকে এসে লাগছে। মনরো রুমাল দিয়ে নাক চাপা দিলেন, মুখে একটা বিরক্তিকর শব্দ সৃষ্টি করে বললেন, কি গন্ধ মাইরি! অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এবার। রবার্ট, বাড়ি আছো নাকি? রবার্ট! কে? আসছি রে বাবা, আসছি। আরো বেশ খানিকক্ষণ পরে রীতিমতো কাঁপতে কাঁপতে অশক্ত চেহারার লোকটা বেরিয়ে এলো। তার জামা কাপড় শত ছিন্ন, মুখে রাজ্যের দাড়ি গোঁফের জঙ্গল। মাথার চুলে যে কত বছর তেল পড়েনি তার কোনো ঠিক ঠিকানা নেই।
লোকটা ঘাড়ের কাছে চুলকোতে চুলকোতে দরজার বাইরে এসে রীতিমতো হাঁপাতে লাগলো। কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছ কেন? শরীর টরীর খারাপ নাকি? আর শরীর, প্রাণবায়ুটা যে খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, এই ঢের। গত 1.5 বেলা পেটে অন্নের দানা পড়েনি। জ্বালানি ছাড়া যন্ত্র আর কতক্ষণ চলবে বলুন? কাজকর্ম নেই নাকি নেশায় উড়িয়ে দিয়েছ? কি যে বলেন বাবু, আগে তো পেটের টান মেটাতে হবে, তারপর নেশার টান মেটাতে পারবো। গত 2 সপ্তাহ ধরে কাজ নেই। ঘরে খুদ কুঁড়ো যাচ্ছিল, গতকাল সকালেই তা শেষ হয়ে গেছে। কাল সন্ধ্যা থেকে নির্জলা উপোস। শরীরের অবস্থা এতটাই খারাপ যে জলটুকু আনতে যাওয়ার সামর্থ্য নেই। তা বাবু, আপনি এখানে কোনো কাজ আছে নাকি? শেষ কথাগুলো বলতে গিয়ে তার চোখ দুটো জলজল করে উঠল। একটা কাজ জুটলে 2 মুঠো খেতে পাবে সে। তা আছে। তোমার সাথে তো আর এমনি এমনি গল্প করতে আসিনি ভায়া। তুমি যে বেকারিতে কাজ করতে, সেখানেই আগে গেছিলাম। সেখানে গিয়ে শুনলাম তোমায় নাকি মালিক তাড়িয়ে দিয়েছে। বেশ তো করে কমে খাচ্ছিলে, হঠাৎ কি এমন করলে যে মালিক তাড়িয়ে দিল? মনরো এখানে আসার আগেই সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছিলেন, তবু আসল কথাটা পাড়ার আগে লোকটাকে একটু বাজিয়ে নিচ্ছিলেন তিনি। তেমন কিছুই করিনি বাবু। বেকারির পাশের নর্দমা পরিষ্কার করতে নেমেছিলাম। ওখানে ভারী গন্ধ। নকশা দেখো, নিজে মাসে কবার স্নান করে তার ঠিক নেই, কাজের বেলায় যত রকমের গন্ধ লাগে ওনার নাকি। সেখানে কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু গন্ধের চোটে কাজের কাজ কিছুই হচ্ছিল না। শেষে সব গন্ধ দূর করতে দেশি মদ বেশ খানিকটা গলায় ঢেলে দিলাম। ব্যাস, সব গন্ধ কোথায় মিলিয়ে গেল। আমাদের গরিবদের ওই একটাই অমৃত সুধা, জানেন তো। বুঝলাম। তারপর কি হলো? তারপর আর কি হবে বাবু, কাজকর্ম সেরে রোজের টাকাটা নিতে যেতেই মালিক নাক কুঁচকে তাকালেন। রে রে করে উঠে কাজের মধ্যে নেশা করার জন্য আমায় ধমকাতে লাগলেন। আমি কোনো জবাব দিইনি। অবশেষে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে তিনি বললেন আর আমায় কাজে যেতে হবে না। ব্যাস, বেকার হয়ে গেলাম। মানে বাবু, কি কাজ করতে হবে যদি বলতেন। আমার মালিক মানে মহাজন রিচার্ডসনের অবস্থা ভালো নয়। এ খবর কি তোমার কানে পৌঁছেছে? হ্যাঁ, কারা যেন বলা বলি করছিল ভদ্রলোক ভীষণ অসুস্থ। তা কি হয়েছে ওনার? উনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। শরীরের ডান দিকটা একেবারেই পড়ে গেছে, কোনো সার নেই। গত 1.5 সপ্তাহ ধরে চিকিৎসা চলছে, অথচ উন্নতির কোনো লক্ষণ নেই। চিকিৎসক বলে গেছেন শরীর ওষুধে সাড়া দিচ্ছে না, এখন অপেক্ষা করা ছাড়া গতি নেই। তবে একটা জীবন্ত মানুষকে তো আর গলা টিপে মেরে দেওয়া যায় না। তাই বাড়ি শুদ্ধ লোক দিন গুনছে কবে মিস্টার রিচার্ডসন দেহ রাখবেন। খুবই কষ্ট লাগলো বাবু। দেখুন, প্রকৃতির কি পরিহাস। হ্যাঁ, ওনার এত টাকা পয়সা, সেবা যত্নের কোনো ত্রুটি নেই, এত দাস দাসী, অথচ তিনি মরতে বসেছেন। আর আমায় দেখুন, পেটে দানা নেই, মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে। অসুস্থ হলে মুখে একটু জল দেবে এমন কেউ নেই। প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাকে তুলে নেন। অথচ দেখুন, আমার মৃত্যু আসছে না।
এইভাবে জ্যান্ত লাশ হয়ে এই ভগ্নপ্রায় পৈতৃক ভিটে পড়ে রয়েছি। কিন্তু বাবু, আপনি এসব কথা আমায় কেন বলছেন সেটা তো বুঝলাম না। আসলে সাহেবের পরিবার অর্থাৎ তার ছেলে মেয়ে এবং নিকট আত্মীয়রা চাইছে যে পরপারে যাওয়ার আগে তিনি তার এ জন্মের পাপ কারো কাঁধে চাপিয়ে দিয়ে যান। না না না, এমনি এমনি নয়। তার বদলে যে এই পাপের দায়িত্ব নেবে তাকে ওনার পরিবার খুশি করে দেবেন। টাকা পয়সা বেশ ভালো রকম দেবেন বলেই ঠিক করেছেন তারা। আমার উপর দায়িত্ব পড়েছে এমন একজন লোক খুঁজে আনার। এদিক ওদিক ভাবতে ভাবতে তোমার কথা মাথায় এলো। রিচার্ডসনের বাড়ির বাগানে রবার্টকে খেতে দেওয়া হয়েছে। ধর্মীয় পাণ্ডারা বলেছেন পাপ ভক্ষকের যদি অন্য কোনো ক্ষুধা তৃষ্ণা থাকে তাহলে সে এ বিষয়ে পুরোপুরি কর্মক্ষম হতে পারবে না। তাই রিচার্ডসনের পরিবারের কথা মতো মনরো রবার্টকে বেশ ভালো মন্দ খেতে দিয়েছেন। তার সামনে টেবিলে মাংসের স্টেক, বেক করা আলু, পাউরুটি, মাখন, দুধ, মধু ও নানান আঞ্চলিক শাকসবজির গরম স্যুপ সাজানো রয়েছে। রবার্ট সেই খাবারের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার মুখের ভিতর লালার ফোয়ারা ছুটছে। সে কোনো রকমে বলল, এসবের কি দরকার ছিল বাবু? আপনারা যা টাকা পয়সা দিচ্ছেন তাতেই তো। মনরো তাকে ধর্মীয় পাণ্ডাদের কথা কিছুই বললেন না। তিনি সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, খাবার সামনে রেখে বসে থাকতে নেই হে। নাও নাও, শুরু করে দাও। ওদিকে আবার মেলা কাজ পড়ে আছে। রবার্ট যেন এতক্ষণ এই কথাটা শোনার জন্যেই অপেক্ষা করেছিল। সে ওই খাবারের টেবিলে হামলে পড়ল। সে কোনটার পর কোনটা খেলো আর কোনটার পর কোনটা ফেললো তার হিসেব রইল না। মনরো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখতে লাগলেন। টেবিলের সামনে হাপুস হুপুস শব্দ হতে লাগলো। তিনি বললেন, আরে আরে করছোটা কি? এবার তো বিষম লাগবে। তার কথা শেষ হওয়ার আগেই গলায় খাবার আটকে প্রচন্ড বিষম খেল রবার্ট। কাশতে কাশতে তার নাক মুখ দিয়ে জল বেরিয়ে এলো। জলের পাত্র থেকে ঢক ঢক করে বেশ খানিকটা জল গলায় ঢেলে দম নিল সে। তারপর একটা বড় করে ঢেঁকুর তুলে বলল, বউ, দেড় বেলা কিছু খাইনি বাবু। তাছাড়া এত ভালো ভালো খাবার যে শেষ কবে খেয়েছিলাম তা মনে করতে পারছি না। এ মনে হচ্ছে যেন সশরীরে স্বর্গে এসে পড়েছি। এত আনন্দ, এত মজা যে আমার কপালে লেখা ছিল তা কে জানতো। ও কিছু হবে না বাবু, বিষম লাগলে আমি জল খেয়ে সারিয়ে নেব, কিন্তু আবার কবে যে এত ভালো ভালো খাবার একসাথে খেতে পারবো তা কে জানে। কিছু মনে করবেন না, আপনার হয়তো অন্যরকম লাগছে, আমি আরেকটু খেয়ে নিই। এই বলে মনরোর অনুমতির অপেক্ষা না করেই আবার খাওয়ায় মনোসংযোগ করল রবার্ট। গোটা টেবিলটা তার খাওয়ার চোটে থরথর করে কাঁপছিল। খেতে খেতে তার মুখ, গলা, কনুইয়ের ধারে পর্যন্ত খাবারের ছিটে লেগে যাচ্ছিল। অথচ এই মানুষটাই কিছুক্ষণ আগে এখানে না আসার জন্য কত রকমের আপত্তি শুরু করেছিল। মনরোর মুখে পাপ ভক্ষক হওয়ার প্রস্তাব শুনে আঁতকে উঠেছিল সে। শীর্ণ শরীরে দরজা ধরে কোনো রকমে মেঝেতে বসে পড়েছিল রবার্ট। তারপর ধরা গলায় জবাব দিয়েছিল, এই আপনি কি বললেন বাবু? শেষ পর্যন্ত পাপ ভক্ষক
হব না। সারা জীবনে অনেক পুণ্য করেছি এমন দাবি করছি না, পাপের ভাগটাই বেশি, কিন্তু তাই বলে অন্যের পাপের দায় না 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 না, এ কাজ করতে পারবো না বাবু। আপনি আমায় মাফ করে দিন। এই কাজ আমার দ্বারা হবে না, আমি পারবো না। দেখো রবার্ট, তুমি এ কাজ করতে না চাইলে আমি তোমাদের জোর করতে পারবো না। তবে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার আগে একবার ভালো করে ভেবে দেখো। আমার মালিক মানে রিচার্ডসন সাহেব মাগনায় তোমাকে দিয়ে এই কাজ করাবেন না। তিনি এর বিনিময়ে যথেষ্ট ভালো অর্থ দেবেন। তোমার বাড়িঘর ধসে পড়ছে, পেটে ভাত নেই, পয়সা উপার্জনের পথটাও বন্ধ হয়ে গেছে, শরীরের যা অবস্থা তা আর বলবার নয়। এমন সময় যদি পকেটে বেশ মোটা টাকা চলে আসে তাহলে কি সুবিধা হবে না? কিন্তু ও কাজ করলে আমি যে এক ঘরে হয়ে যাব বাবু। কেউ আর আমার সাথে কথা বলবে না, আমাকে কাজ দেবে না, আমার সাথে মিশবে না। পাপের বোঝা ঘাড়ে নিলে আমি এই সমাজে থেকেও নেই হয়ে যাব। তাছাড়া বাবু, রিচার্ডসন সাহেব আমাকে কত টাকাই বা দেবেন? সেই টাকায় কতদিন চলবে আমার? মাসখানেক বড় জোর। তারপর কাজ না করতে পারলে খাবো কি করে? রিচার্ডসনের পরিবার মিস্টার মনরোকে উপযুক্ত পাপ ভক্ষক নিয়োগ করার জন্যে যথেচ্ছ খরচ করার অনুমতি দিয়েছিল। শর্ত একটাই, এমন লোক জোগাড় করে আনতে হবে যে কায়মনোবাক্যে তাদের পিতৃপুরুষের পাপ নিজের কাঁধে তুলে নেবে। হঠাৎ কোনো পিছু টানে এসে যেন এই দায় নিতে অস্বীকার না করে। তিনি তখন একটু ভেবে নিয়ে বলেছিলেন, ঠিক আছে, সে বন্দোবস্ত করা যাবে। তুমি যদি উপযুক্ত কাজ না পাও তাহলে প্রতি মাসে একটা নির্দিষ্ট মাসোহারার বন্দোবস্ত করে দেওয়া হবে তোমার জন্য। তাহলে আর আপত্তি নেই তো? না, আর আপত্তি দেখায়নি রবার্ট। এত মনের জোর তার নেই। না খাওয়া পেটে খাবারের লোভ আর অর্থহীন পকেটে মুদ্রার ঝনঝনানি উপেক্ষা করা এতটা সহজ নয়। সে রাজি হয়ে গিয়েছিল। মিস্টার মনরো বলে এসেছিলেন যাতে রিচার্ডসনের বাড়িতে যাওয়ার আগে অন্তত ভালো করে স্নান যেন সেরে নেয় রবার্ট। তার কথা মতো রবার্ট ভালো করে স্নান সেরে ঘণ্টা খানেকের মধ্যেই হাজির হয় জমিদার বাড়িতে। খাওয়া দাওয়া শেষ হয়েছে। রবার্ট হাত মুখ মুছে বলল, বাবু চলুন এবার কাজটা সেরে ফেলা যাক। আরে এখনই কি? তুমি এতটা খেয়েছো, একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম নাও, তারপর। তাছাড়া সন্ধ্যার অন্ধকার নামার আগে ও কাজ শুরু করা যাবে না। কই রে, কে আছিস? ওকে ওর বিশ্রাম করার জায়গাটা একটু দেখিয়ে দে তো। ম্যানেজার সাহেবের আজ্ঞা অনুসারে একজন চাকর রবার্টকে একটি ঘর দেখিয়ে দিল। সেখানে সুন্দর নরম বিছানা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছিল। ভরা পেটে সেই বিছানায় গিয়ে গা এলিয়ে দিতেই ঘুম নেমে এলো তার দু চোখে। গভীর ঘুমে তলিয়ে পড়ল রবার্ট। ঘুমের মধ্যে সে কি যেন একটা বিশ্রী স্বপ্ন দেখছিল। স্পষ্ট মনেও নেই তার, তবে ভুতুড়ে চেহারার একটা লোক যেন তাকে ইশারায় কিছু একটা করতে নিষেধ করছিল। মিস্টার মনরোর ডাকে ধড়ফড় করে উঠে বসল সে। চলো, সময় হয়ে গেছে। মালিকের নাভিশ্বাস উঠেছে। চিকিৎসক এসেছিলেন, তিনি বলে গেছেন আজ রাতটাই। বিছানা থেকে নেমে মিস্টার মনরোর পিছন পিছন অগ্রসর হল রবার্ট। গোটা বাড়ি নিস্তব্ধ হয়ে রয়েছে। আগামী বিপর্যয়ের কথা ভেবেই হয়তো সকলে গুম মেরে গেছে।
লম্বা বারান্দার দুপাশে সারি সারি ঘর। প্রত্যেকটি ঘরের দরজা বন্ধ করা রয়েছে। বারান্দার দুপাশে কিছু দূরে দূরে বাতি দানে মোমবাতি জ্বলছে। তার হলদে আলো গোটা বারান্দা উজ্জ্বল করে রেখেছে। এই বিশাল প্রাসাদ এতই নিস্তব্ধ হয়ে রয়েছে যে তাদের প্রত্যেক পদ শব্দ শোনা যাচ্ছে। পাথরের ওপর দিয়ে লম্বা বারান্দা বরাবর সোজা এগিয়ে গেল রবার্ট এবং মনরো। বারান্দার শেষে একটি বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো তারা। রবার্ট বেশ বুঝতে পারছিল তার বুকের ভেতরটা দুরু দুরু করছে। একটা চাপা উত্তেজনা যেন তার অঙ্গ প্রত্যঙ্গকে অবশ করে তুলছে। একটা অজানা ভয় যেন ধীরে ধীরে তার সমস্ত সাহসকে গ্রাস করছে। ওর মনে হচ্ছে এই দরজা যেন কোনোদিন না খোলে, অথবা দরজা খুলে যেন দেখা যায় বাড়ির মালিক সুস্থ হয়ে উঠে বসেছেন। সামান্য কটা টাকা, মাসোহারা এবং খাবারের লোভে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে বসেছে রবার্ট। এখন সেখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যতই ভয় লাগুক, ভবিতব্যকে মেনে নেওয়াই তার একমাত্র পথ। মিস্টার মনরো দরজা খুলে দিলেন। ভিতরের ঘরটা আরো বেশি অন্ধকার হয়ে রয়েছে। তার সাথে একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ভিতরের বাতাসকে যেন ভারী করে রেখেছে। একটা মাত্র মোমবাতি সেই ঘরের ভিতর টিম টিম করে জ্বলছে। ঘরের আসবাব বলতে একটা পালঙ্ক, একটা ছোট্ট টিপোয়ের ওপর জলের জায়গা আর সেই বাতিদান। ঘরের আলো আঁধারিতে প্রথমটায় আর কিছু দেখতে পায়নি রবার্ট। কয়েক মুহূর্তে সেই অন্ধকারে চোখ সয়ে যেতেই সে দেখল বিছানার ওপরে একটি পুরুষের অবয়ব যেন বিছানার সাথে মিশে পড়ে রয়েছে। অবয়বের ঊর্ধ্বাঙ্গে কোনো কাপড় নেই, নিম্নাঙ্গে কেবল একটি চাদর ঢাকা দেওয়া রয়েছে। সেই ব্যক্তির চোখ দুটো বোঝা, ঘন ঘন শ্বাস পড়ছে তার। প্রত্যেকবার নিঃশ্বাস ছাড়ার সাথে সাথেই মনে হচ্ছে এই বুঝি শেষ, আর হয়তো ওই বুকটা ওঠানামা করবে না, স্তব্ধ হয়ে যাবে। কিন্তু তারপরেও আবার সেই কঙ্কালসার বুকের খাঁচা ওপর দিকে উঠছে এবং নিচের দিকে নামছে। পদ্ধতিটা জানা আছে তো? রবার্ট ঘাড় নাড়ল। সে এর আগেও এমন ক্রিয়াকলাপের কথা শুনেছে ঠিকই, কিন্তু কোনোদিন চাক্ষুষ করেনি। এমন ঘটনা যে তার সাথেও ঘটতে পারে সেটা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। ঘরে ঢুকে প্রথমে তুমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেবে, তারপর নিজের পোশাক খুলে ফেলে সম্পূর্ণ নগ্ন হবে। না, এতে একটা পাউরুটি আছে, জিনিসটা মালিকের বুকের উপর রাখবে। তারপর সারা রাত ওই একটি মাত্র মোমবাতি জেলে রেখে ঘরের ভিতর বসে থাকবে। ইচ্ছা হলে ঘুমোতেও পারো, কিন্তু খেয়াল রেখো দিনের আলো ফোটার আগেই কিন্তু কাজ শেষ করতে হবে। এ কারণেই সজাগ থাকতে হবে। মালিক মারা যাওয়ার আগেই এবং দিনের প্রথম আলো ফোটার আগেই তুমি ওই পাউরুটি মালিকের বুকের উপর থেকে নিয়ে খেয়ে ফেলবে। জলের পাত্রে জল রাখা আছে, সেটা তোমার কাজে লাগবে। আর ততক্ষণে যদি মোমবাতি শেষ হয়ে যায়
তাহলে চিন্তা করো না, ওই বাতিদানের পাশেই অতিরিক্ত মোমবাতি রাখা আছে, জেলে নিলেই হবে। বলছিলাম কি, এই জামা কাপড় সব খোলাটা কি খুব জরুরি? তা তো অবশ্যই জরুরি, তা না হলে আর বলছি কেন। আসলে প্রাচীন রীতি অনুযায়ী মনে করা হয়, অন্যের কোনো গুণ বা দোষ গ্রহণ করার আগে সমস্ত আভূষণ ত্যাগ করে নিরালম্ব হতে হয়। মনের সমস্ত সংকোচ, দ্বিধা, লজ্জা পরিত্যাগ করতে হয় সর্বশক্তিমানের চরণে, তবেই সেই গুণ বা দোষ অর্জনের অধিকার মেলে। তাই পোশাক ত্যাগ করা ছাড়া উপায় নেই। তোমার মনে আর কোনো প্রশ্নের জন্ম হচ্ছে কি? রবার্ট কি যেন একটা বলবে বলবে করেও চুপ করে গেল। সংকোচ করো না, যা জিজ্ঞাস্য আছে করে নাও। এই পদ্ধতি কিন্তু দ্বিতীয়বার করা চলে না, কাজেই মনের সমস্ত দ্বিধা দূর করে তবে ওই ঘরে প্রবেশ করো। আমার পারিশ্রমিক? চিন্তা করো না, সব তৈরি আছে। কাল সকালে বাড়ি ফেরার সময় তোমার এককালীন টাকা এবং এ মাসের মাসোহারা পেয়ে যাবে। আর দেরি করো না, সময় বয়ে যাচ্ছে। যাও যাও, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দাও। রবার্ট আর কথা না বাড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। একটা দীর্ঘ শ্বাস ফেলে দরজাটা সশব্দে ভিতর থেকে বন্ধ করে দিল সে। রাতের অন্ধকার জানালার বাইরে থেকে ঘরের ভেতর উঁকি মারার চেষ্টা করছে। কাচের জানালার ওপাশে অমাবস্যার অন্ধকার যেন আলকাতরায় চোবানো পর্দার মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে এই বন্ধ ঘরের ভিতরে একটি মৃতপ্রায় মানুষের সাথে নিজেকে বন্দি করে ফেলেছে রবার্ট। লোকটার কম্পিত শ্বাস প্রশ্বাসের ফ্যাস ফ্যাস শব্দ ছাড়া ঘরের ভিতর দ্বিতীয় কোনো শব্দ নেই। দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বাইরে মিস্টার মনরোর পদশব্দ ক্রমশ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল। রবার্ট চৌকাঠের কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। ঘরের ভিতর দিকে এক পাও এগোনোর সাহস হচ্ছে না তার। গরম বিশেষ নেই, তবু তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এই অদ্ভুত ক্রিয়ার ঠিক কেমন প্রতিক্রিয়া হবে তা বুঝতে পারছে না সে। বেশ খানিকক্ষণ ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে অবশেষে মনের জোর একত্রিত করে মৃতপ্রায় রিচার্ডসনের দিকে এগিয়ে গেল রবার্ট। তার হাতে সেই ধাতব পাত্র তখনও ধরা রয়েছে। সেটা খুলে তার ভিতর থেকে নরম পাউরুটির টুকরোটা বের করে ওই পক্ষাঘাতগ্রস্ত মৃতপ্রায় মানুষটার বুকের ওপর বসিয়ে দিল রবার্ট। দেহটা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেই শরীরের ভিতরের প্রাণ যেন ক্লান্ত হয়ে পড়েছে, তা স্পষ্ট বোঝা গেল। বুকটা আগের মতোই ওঠানামা করছে, কেবল নতুনত্ব হিসেবে তার সাথে যোগ হয়েছে ওই পাউরুটির আরোহণ এবং অবনমন। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে মৃত্যু পথযাত্রী রিচার্ডসনের মুখের দিকে তাকালো রবার্ট। লোকটাকে আগেও দেখেছে অনেকবার। ধনী, উদ্ধত, অহংকারী মানুষটার চোখে মুখে এক অদ্ভুত তাচ্ছিল্য লক্ষ্য করা যেত। নিজের চারপাশের মানুষদের প্রতি এক অদ্ভুত অবহেলা বুকে নিয়ে ঘুরে বেড়াতেন ভদ্রলোক। অবশ্য তাকে ভদ্রলোক বলা যায় কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
তিনি মহাজনী কারবার করতেন। বিপদাপন্ন মানুষদের চড়া সুদে টাকা ধার দিতেন। তার বদলে সেই ব্যক্তির জমি জমা লিখিয়ে নিতেন নিজের নামে। নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ এবং আসল ফেরত দিতে পারলে জমি জমা ফেরত পাবে, নয়তো সেটা বাজেয়াপ্ত করবেন রিচার্ডসন। সুদের হার এতই বেশি ছিল যে সেই গরিব মানুষগুলো কোনো দিনও তা ফেরত দিতে পারত না। অতএব সামান্য কিছু টাকার বিনিময়ে তার সমস্ত জমি জমা এক প্রকার শুরুতেই লিখে দিতে হতো জমিদারকে। এছাড়াও অন্যান্য গুণ ছিল লোকটার। অন্যের প্রাপ্য মেরে দেওয়া, পরের বাড়ির মেয়ে বউয়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, নিজের খেয়াল বশত গরিব মানুষকে নিপীড়ন করা, এসব তার নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপের অংশ ছিল। তার স্বার্থের পথে কেউ বাধা সৃষ্টি করলে সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির পরিবারকে অপহরণ করা, খুন করা কিংবা গুম করা তার কাছে বিশেষ বড় ব্যাপার ছিল না। এক কথায়, একটি মানুষের মননে যত রকম বিকৃত চিন্তা ভাবনা আসতে পারে তার কোনো কিছুরই বাঁধ ছিল না এই লোকটির ক্ষেত্রে। এমন একটি লোকের পাপের পরিমাণের কথা চিন্তা করলে রীতিমতো শিউরে উঠতে হয়। চিরকাল লোকটার চোখে মুখে যেরকম প্রবল ঔদ্ধত্য দেখা যেত, আজ তা অদৃশ্য। গোটা চেহারায় যন্ত্রণার কাতর আকুতি, দুঃখের প্রবল ছাপ যেন স্পষ্ট হয়ে উঠেছে। রোগাক্রান্ত মানুষটার চোখ দুটো কোটরে ঢুকে গেছে। চোখের চারপাশে মোটা কালির ছাপ পড়েছে। তার গাল দুটো ভেঙে গেছে। মোটা গোঁফটা এই পরিবর্তিত মুখাবয়বের ওপর যেন আরোপিত বলে মনে হচ্ছে। যেন মনে হচ্ছে কেউ ওই শীর্ণকায় মুখটার ওপর গোঁফটা জোর করে লাগিয়ে দিয়ে গেছে। কপালের পাশের শিরাগুলো ফুলে উঠেছে, গলার কণ্ঠা বেরিয়ে এসেছে, বুকের হাড়গুলো চামড়ার আস্তরণের তলায় নড়াচড়া করছে রীতিমতো। ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের গতিবিধি যেন দিব্য দেখা যাচ্ছে। ভয়ঙ্কর সেই চেহারার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না রবার্ট। সে চোখ ফিরিয়ে নেয়। এখন তার আর বিশেষ কাজ নেই। ঘরের এক কোণে গিয়ে চুপচাপ হাঁটু মুড়ে বসে পড়ে রবার্ট। এই ঘরটা সম্ভবত রোগীর থাকার জন্যেই ব্যবহার করা হয়, অথবা আগে অন্য কোনো কাজে ব্যবহৃত হলেও এখন এই কারণেই সেটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে। গোটা রাত এখন তাকে এই ঘরের ভেতর নিষ্কর্মা হয়ে বসে থাকতে হবে। নেহাত অনেকগুলো টাকা দিচ্ছে এই পরিবারের লোকজন, না হলে এমন কাজ করতে সে রাজি হতো না। অতগুলো টাকা দিয়ে কি কি করবে তাই ভাবতে লাগলো রবার্ট। রিচার্ডসনের পরিবার যা টাকা দিচ্ছে তাতে বাড়িটা সারিয়ে নেওয়া যায়, কিন্তু সেই বাড়িতে থাকবে কে? রবার্ট অকৃতদার। জীবন সংগ্রামে লড়তে লড়তে বিয়ে শাদী করার সময় পায়নি সে। তাছাড়া তার মতো হতদরিদ্রকে কেই বা বিয়ে করবে? না হলে এত বড় ওয়েলসে কাউকে কখনো তার মনে ধরেনি এমনটা নয়। নিজের অসহায়তা এবং দারিদ্র্যের কথা ভেবে রবার্ট কোনো দিন তাদের মনের কথা বলতে পারেনি। আজকের এই ঘটনার পর সেসব আরোই সম্ভব হয়ে উঠবে না। কাল যখন তার এই কর্মকাণ্ডের কথা গোটা অঞ্চলে রাষ্ট্র হয়ে যাবে, তখন একমাত্র অন্য কারোর মৃত্যুর পরোয়ানা না আসা পর্যন্ত কেউ তার সাথে কোনো কথা বলবে না। গোটা দেশ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। অতএব সুন্দর বাড়ি বানিয়ে কোনো কাজ নেই।
তার থেকে একটা জমি কিনলে কেমন হয়? জমিদারের পরিবার মাসোহারা দেবে ঠিকই, কিন্তু বেঁচে থাকতে হলে প্রয়োজনের তো শেষ থাকে না। আর সেসব প্রয়োজন মেটাতে টাকার অভাব দেখা দেবেই। তার থেকে যদি এই টাকা দিয়ে একটা জমি কেনা যায়, তাহলে অন্তত গম বা ভুট্টার চাষ করা সম্ভব হবে, উপরি উপার্জন হবে কিছু। তবে পরক্ষণেই সে মত বদলায়। এত ঝামেলা করে কাজ নেই। এককালীন মোটা টাকার সাথে যদি মাস ছয়েকের অগ্রিম মাসোহারা নিয়ে নেওয়া যায়, তাহলে টাকার অঙ্কটা নেহাত মন্দ হবে না। এই টাকা নিয়ে যদি ওয়েলস ছেড়ে চলে যাই, অন্য কোনো দূর দেশে গিয়ে বাসা বাঁধতেই পারি, সেখানে কে আর আমার পরিচয় জানবে? কে খোঁজ রাখবে যে রবার্ট কারো পাপের দায় মাথায় নিয়েছে কি না? ব্রিটেনের উত্তর দিকে কিংবা স্কটল্যান্ডে চলে যেতে পারলে একবার নতুন করে জীবন শুরু করা যাবে। চাই কি বিয়ে শাদিও হয়ে যেতে পারে এই জীবনে, আর 5টা সুস্থ স্বাভাবিক লোকের মতো একটা পরিবার হবে, একটা ফুটফুটে বউ, 2টো ছোট ছোট ছেলে মেয়ে, একটা ছোট্ট সুখের পরিবার। আহ, এই তো জীবন। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে রবার্ট। এই সামান্য একটা রাত তার জীবন আমূল বদলে দিতে পারে। এখন এই অন্ধকার রাত কাটলে হয়, মনস্থির করে ফেলে রবার্ট। না, রাতটা কাটলেই নিজের পাওনা গণ্ডা বুঝে নিয়ে একেবারে কেটে পড়তে হবে। এ দেশের সমাজ চিরটা কাল শুধু অপমানই করে গেল, আপন করল না কোনোদিন। কিসের মায়ায় পড়ে থাকবো এখানে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ চমকে ওঠে সে। একটা মারাত্মক ধাতব শব্দে গোটা ঘর কেঁপে উঠেছে। নিস্তব্ধ জনহীন রাতে ওই মারাত্মক শব্দে আরেকটু হলেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত রবার্টের। সে চমকে উঠে তাকিয়ে দেখে পাউরুটি আনার ধাতব পাত্রটা মেঝেতে গড়িয়ে পড়েছে। জিনিসটাকে বিছানার পাশে ওই টিপয়ের উপর নামিয়ে রেখেছিল, কিন্তু সেটা যে কিভাবে গড়িয়ে পড়ল তা কিছুতেই বুঝতে পারল না রবার্ট। তবে কি রিচার্ডসন হঠাৎ নড়ে উঠেছিলেন? ওনার হাত লেগেই কি পাত্রটা মাটিতে গড়িয়ে পড়ল? না, তেমন কিছু তো দেখতে পাচ্ছি না। ওই নিথর দেহ আগের মতোই বিছানায় মিশে রয়েছে। হাত পা মাথা কোনো কিছুই নড়াচড়া করেনি। তবে বাসনটা পড়ল কিভাবে? ঘরের জানলা দরজা বন্ধ, হাওয়া ঢোকারও তো কোনো জায়গা নেই। তবে সে কয়েক কদম এগিয়ে গিয়ে পাত্রটা তুলে আবার যথাস্থানে রেখে দেয়। পিছন ফিরে সবে সে আবার নিজের জায়গায় যেতে উদ্যত হয়েছে, হঠাৎ ধাতব পাত্রটা ছিটকে মাটিতে পড়ে গেল। এবারে রবার্টের গা ছমছম করে উঠল। এ কি করে সম্ভব? ঘরের মধ্যে আর কোনো লোক নেই, যে আছে সে না থাকারই মতো। ঘরের ভিতর হাওয়া বাতাসও নেই, তবে এই বাসনটা বারবার ছিটকে পড়ছে কিভাবে? কোনো পারলৌকিক ইঙ্গিত নাকি এসব? জ্ঞানীগুণী লোকে বলে মানুষের ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু শক্তি থাকে যারা আসন্ন বিপদের পূর্বাভাস দিয়ে যায়। যিনি বুদ্ধিমান তিনি সেই ইশারা বুঝতে পেরে ওই কর্ম থেকে বিরত থাকেন। কিন্তু এসব তেমন কিছু কিনা সেটা এখন কি করে বুঝব? সাহস করে আর সেই পাত্র মাটি থেকে তোলে না রবার্ট।
চুপচাপ নিজের জায়গাতেই গিয়ে বসে পড়ে। বাইরে মাঝে মাঝে গুড়গুড় করে মেঘ ডাকছে। মিনিট খানেক হলো বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। রাতে ঝড় জল হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। গোটা বাড়ি নিশ্চয়ই এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। একা আমি কেবল জেগে রয়েছি। না না, আমি একা নই, এই আদমরা লোকটাও জেগে রয়েছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ কমে আসছে কি? যে কোনো মুহূর্তে সেই শব্দ থেমে যেতে পারে। তার আগেই কাজটা সেরে ফেলতে হবে। দম বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকে রবার্ট। তার মনের মধ্যে 7-5 চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। এসব নিয়ে ভাবতে ভাবতেই সে হঠাৎ একটা অস্ফুট গোঙানির শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখল রিচার্ডসনের দেহটা যেন সজীব হয়ে উঠেছে। তার মনে হলো মোমবাতি নিভে যাওয়ার আগে শেষবার যেমন জ্বলে ওঠে সেরকম জ্বলে উঠেছে বোধ হয়। তড়িঘড়ি লোকটার কাছে এগিয়ে গেল রবার্ট। সে দেখল এতক্ষণ ধরে ম্রিয়মান সেই চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে। প্রবল যন্ত্রণা আর ভয়ঙ্কর মৃত্যুর ভয় যেন তার সমগ্র চেতনাকে গ্রাস করেছে। পক্ষাঘাতগ্রস্ত কণ্ঠ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসছে। কিছু বলার চেষ্টা করছেন ভদ্রলোক, কিন্তু পারছেন না। আপনি কি কিছু বলবেন? লোকটা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার বুকটা শূন্যে উঁচু হয়ে উঠল। কয়েক মুহূর্ত চোখ দুটো ছটফট করলো, তারপর আস্তে আস্তে শিথিল হয়ে গেল। রবার্ট বুঝতে পারল শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর বেশি সময় নেই। তার আগেই পাপ গ্রহণের সেই গুরু দায়িত্ব তাকে পালন করতে হবে। তবেই মিলবে নতুন জীবনের চাবি। অনেক টাকা, পূরণ হবে বেশ কিছু অধরা স্বপ্ন। রিচার্ডসনের বুকের ওপর থেকে পাউরুটিটা তুলে নিল রবার্ট। তারপর ঘামে ভিজে যাওয়া পুঁতি গন্ধময় সেই ময়দার মণ্ড গোগ্রাসে গিলতে আরম্ভ করল সে। ঘেন্নায় তার বমি উঠে আসতে লাগলো। ময়দার তাল গলায় আটকে প্রবল বিষম খেল সে। রবার্টের মনে হলো কেউ যেন তার কণ্ঠ চেপে ধরেছে। শ্বাস নিতে পারছে না সে। মুখ হাঁ করে এতটুকু বাতাসের জন্য ছটফট করতে লাগলো। কিন্তু ময়দার তাল, ওই পাউরুটির মণ্ড তার গলায় আঠার মতো আটকে গেছে। নিরুপায় হয়ে ছটফট করতে করতে জলের পাত্রের দিকে নজর পড়ে তার। সে ছুটে যায় এক আঁজলা জল খাওয়ার জন্য, কিন্তু জলের পাত্র বেবাক ফাঁকা। এ বাড়ির চাকর বাকররা তাতে জল ভরতে ভুলে গেছে নির্ঘাত। এতটুকু শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে রবার্টের 2 চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তবে সে কষ্ট বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই লালার প্রভাবে গলে গিয়ে সেই পাউরুটির তাল গলা ছেড়ে নিচে নেমে গেল। নিজের বুক ধরে গভীর শ্বাস নিল রবার্ট। যেন সাক্ষাৎ মৃত্যুকে ছুঁয়ে ফিরে এলো সে। তার গলা, বুক এখনো ধড়ফড় করছে। বেশ খানিকক্ষণ মাথা নিচু করে দম নিয়ে একটু থিতু হয়ে মাথা তুলতেই আতঙ্কে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দম নিতে নিতে সে কুঁজো হয়ে মৃতদেহের বিছানাতেই বসে পড়েছিল। তার ঠিক উল্টো দিকেই ছিল এ ঘরের একমাত্র কাচের জানালাটা। মাথা তুলতেই সেই কাচের জানালার দিকে চোখ পড়েছিল রবার্টের। সে দেখে গভীর তমসার প্রেক্ষাপটে ওই জানালার কাঁচে একটা অদ্ভুত অবয়বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সেই অবয়ব
কোনো মানুষের হতে পারে না। শীর্ণ গায়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকা সেই অবয়বের চোখ দুটো প্রেতের মতো কোটরাগত। তার গাল দুটো ভেঙে ঢুকে গেছে গভীরে, আর সেই নরকের বাসিন্দা সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। প্রতিচ্ছবি দেখা মাত্রই বাইরে প্রবল বজ্র গর্জনের শব্দ শোনা যায়। কড়কড় করে বাজ পড়ে আশেপাশে কোথাও। রাতের নীরবতা খান খান হয়ে যায়। আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়ে জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে রবার্ট। ওই প্রেত মূর্তি যেন বজ্র গর্জনের সাথে সাথেই কাঁচের ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে এসেছিল। সে যেন হঠাৎ রবার্টের সামনে নিজের বিকৃত ক্ষতবিক্ষত চেহারা নিয়ে হাজির হয়েছিল। সেই বিভৎস নারকীয় দৃশ্য সহ্য করতে পারেনি রবার্ট। প্রবল আর্তনাদ করে ঘরের দরজা খুলে কাউকে কিছু না জানিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে আসে সে। গভীর রাতে গোটা জমিদার বাড়ি ঘুমে তলিয়ে রয়েছে। এই চিৎকার কিংবা তার ধূপধাপ করে পালানোর শব্দ কাউকেই জাগাতে পারেনি। কিংবা হতে পারে এগুলো অলৌকিক অভিসন্ধি। হয়তো তার জেরেই গোটা জমিদার বাড়ি আজ অচেতন হয়ে ঘুমোচ্ছে। রবার্ট রাস্তায় এসে দাঁড়াতেই ঝমঝম করে বৃষ্টি নামল। জমিদার বাড়িটা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। শান্ত নিরিবিলি পরিবেশে বসবাসের লক্ষ্যে এমন সবুজ ঘেরা বসতি স্থাপন করেছিলেন রিচার্ডসন। আগে শহরের প্রাণকেন্দ্রে তাদের একটি বসত বাড়ি ছিল বটে, কিন্তু বছরখানেক হলো তারা সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে প্রায় আধ মাইল দূরে এই পাহাড়ির ওপর চলে এসেছে। এখান থেকে শহরে পৌঁছতে পায়ে হেঁটে বেশ খানিকটা সময় লাগবে। এই ঝড় বৃষ্টি মাথায় করে অতটা পথ পাড়ি দেওয়া মুখের কথা নয়। কিন্তু জমিদার বাড়িতে ফিরে যেতে সাহস হয় না রবার্টের। কিছুক্ষণ আগেই সে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, তারপর ওই বাড়িতে আর এক মুহূর্ত কাটাবার মতো মনের জোর তার নেই। অতএব কপালের কাছে হাত রেখে বৃষ্টির ফোঁটা আড়াল করতে করতে পাথুরে পথ বেয়ে এগিয়ে চলল রবার্ট। এই পথের দুধারে বড় বড় চিরহরিৎ বৃক্ষের জঙ্গল। তাদের কোনো কোনোটার কাণ্ড এতটাই প্রকাণ্ড যে একজন দু হাতে বেড় দিয়ে তাকে বাগে আনতে পারবে না। প্রবল বর্ষণে সেই গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে ভিজছিল। অন্ধকারে ওই পাথুরে পথে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে রবার্টকে। মাঝে মাঝেই উঁচু নিচু পাথরে ঠোক্কর খেয়ে বিরক্তিতে মুখে অদ্ভুত শব্দ করছে সে। তবে বাঁচোয়া একটাই, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে আকাশে। কিছুক্ষণ পরপর সেই বজ্রপাতের আলোয় আলোকিত হয়ে উঠছে গোটা বনানী এবং সামনের আঁকা বাঁকা পথ। এক ঝলক মাত্র, তার মধ্যেই সামনের পথটুকু উজ্জ্বল রাঙা হয়ে ঠাহর করে নিচ্ছে সে। এ পথে জোরে দৌড়ানো সম্ভব নয়। জঙ্গলের পথ অপেক্ষাকৃত মসৃণ হলেও সেখানে গাছপালার বাধা রয়েছে। তাছাড়া রাতের অন্ধকারে সেখানে জংলি জানোয়ার কিংবা ঘুমন্ত সরীসৃপের গায়ে পা পড়ে যাওয়ার সম্ভাবনাও খুব একটা উড়িয়ে দেওয়া যায় না। এমন অবস্থায় ধীরে ধীরে হলেও এই রাস্তা ধরেই এগোনো উচিত। সেভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল রবার্ট। হঠাৎ তার মনে হলো কে যেন কানের কাছে ফিসফিসিয়ে উঠল, পালাচ্ছিস কোথায়? শব্দটা শুনেই ওর সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। চমকে পিছনের দিকে তাকালো রবার্ট, কিন্তু কাউকেই দেখতে পেল না। অন্ধকার বনানীর মাঝ দিয়ে এগিয়ে যাওয়া আঁকা বাঁকা পাথুরে পথে সে একা দাঁড়িয়ে আছে। প্রবল বর্ষণের মাঝে ঠিক করে চোখ চেয়ে দেখা মুশকিল, তবুও যেটুকু দেখা যায়
তাতে ধারে কাছে কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেল না রবার্ট। সে মনে মনে ভাবল, এসব হচ্ছেটা কি? কে বলল কথাটা? জমিদার বাবুর ঘরের জানলার কাছে ওই অবয়বটাই বা কার? আচমকা সেই অবয়ব দেখে মাথা ঠিক রাখতে পারিনি ঠিকই, কিন্তু এখন কেমন যেন সন্দেহ হচ্ছে। এই অদ্ভুত কাজের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই ভুলভাল দেখছি। না হলে এই ফাঁকা রাস্তায় পিছন থেকে কে কথা বলে লুকিয়ে পড়বে আমি ছাড়া? আর কোন হতভাগা এই দুর্যোগ মাথায় নিয়ে রাস্তায় বেরোবে? না না না, এতটা ভেঙে পড়লে চলবে না। মনে জোর আনতে হবে, নিজেকে শক্ত করতে হবে। কাল সকাল হলেই জমিদার বাড়িতে এসে অতগুলো টাকা একসাথে পাবো, তারপর তো জীবনটাই বদলে যাবে আমার। খানিকটা আফসোসই হচ্ছে এই দুর্যোগ মাথায় নিয়ে এভাবে বোকার মতো ভয় পেয়ে রাস্তায় বেরিয়ে না এলেই পারতাম। মৃতদেহের সাথে বাকি রাতটুকু কাটাতে হতো ঠিকই, কিন্তু এই ঝড় জল তো আর পোহাতে হতো না। মনে মনে নিজেকে প্রবোধ দিয়ে পিছন ফিরে সবে সে বাড়ির পথ ধরতে যাবে, এমন সময় তার মনে হলো জঙ্গলের একটা মোটা গাছের আড়ালে যেন কে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। আরে, এই রোগা মতন লোকটা কে? খুব চেনা চেনা লাগছে যেন। সেই গরিব চাষি ফকনার, এই একমাত্র লোক যে আমায় ভীষণ ভালোবাসত। কিন্তু তা কি করে সম্ভব? লোকটা আর যেই হোক, ফকনার কিছুতেই হতে পারে না। কিভাবে হবে? ফকনার তো বছরখানেক আগেই মারা গেছে। শুনেছিলাম জমিদার রিচার্ডসনের কাছে চাষের বীজ কেনার জন্য চড়া সুদের টাকা ধার নিয়েছিল। তারপর যখন তার ফসল নষ্ট হলো, জমিদারের ধার মেটাতে পারল না। তখন এক রাতে নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে মরেছিল ফকনার। বাড়িতে কেউ ছিল না সেদিন। তার পরিবার অবশ্য বলেছিল যে সে নাকি আত্মহত্যা করতেই পারে না। খুব চেষ্টা করেছিল জমিদারের টাকা মেটানোর। আজ এই অন্ধকার দুর্যোগের রাতে এই গহীন অরণ্যের একটি প্রকাণ্ড গাছের আড়ালে সেই ফকনারকে দেখে চমকে উঠেছে রবার্ট। ও গলা চড়িয়ে হাঁক পারল। কে কে ওখানে? জঙ্গলের দিক থেকে কোনো প্রত্যুত্তর এলো না। রবার্ট সদ্য যে মনের জোর একত্রিত করেছিল তা যেন ক্রমশ আবার হারিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর ঝড় জলে। এসব কি হচ্ছে আমার সাথে? প্রথমে ওই বিভৎস মুন্ডু, তারপর এক অদ্ভুত কণ্ঠস্বর, এখন বছরখানেক আগে মরে যাওয়া একটা লোকের মতো দেখতে কেউ। না 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 না, এ হতে পারে না। আর কোনো দিকে তাকাবো না আমি। যেই ডাকুক, যেই সামনে এসে দাঁড়াক না কেন, আমি থামছি না। সোজা সোজা একদম বাড়িতে গিয়েই দম নেব। মনস্থির করে যতটা সম্ভব দ্রুত গতিতে শহরের দিকে এগিয়ে চলেছিল রবার্ট। তবে বেশি দূর এগোতে পারল না সে। তার আগেই হঠাৎ আবার সেই কণ্ঠস্বর শোনা গেল। পাপের ভাগ নেহা কি এত সহজ? লোভের বশে ভয়ঙ্কর দায়িত্ব নিয়েছিস তুই। এই দায় থেকে এত সহজে মুক্তি মিলবে না। কে কে কথা বলছে? সামনে আসছো না কেন? লুকিয়ে লুকিয়ে কাপুরুষের মতো ভয় দেখাচ্ছ। এবার জঙ্গলের আড়াল থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা অবয়ব বেরিয়ে এলো। রবার্ট দেখল সেই অবয়বের সাথে বছরখানেক আগে মারা যাওয়া
ফকনারের অদ্ভুত মিল। ধীরে ধীরে লোকটা এগিয়ে আসছে তার দিকে। রবার্ট কয়েক কদম পিছিয়ে কম্পিত কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল, কে কে আপনি? এই দুর্যোগের মধ্যে এখানে কি করছেন? তোকে তো হচ্ছে। বলতে বলতে লোকটা রবার্টের এক হাতের দূরত্বের মধ্যে চলে এসেছে। রবার্ট লক্ষ্য করল ওই জঙ্গলের গাছপালার আড়াল থেকে আরও বেশ কয়েকটা বিভিন্ন বয়সের মানুষ বেরিয়ে এসেছে এর মধ্যেই। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। আপনি কে? আপনি আমায় অনুসরণ করছেন কেন? ওরা ওরা কারা? আমায় চিনলি না? আমি ফকনার, উইলিয়াম ফকনার। ওই যে বছরখানেক আগে গলায় দড়ি দিয়েছিলাম। দেখ 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 দেখ, এখনো দাগ লেগে রয়েছে। সেই যন্ত্রণা আজও আমি ভুলতে পারিনি। কথাগুলো বলতে বলতে লোকটা নিজের গলার দিকে আঙুল তুলে দেখালো। রবার্ট দেখল লোকটার গলার কাছে সত্যিই একটা কালচে দাগ গোল করে বসে রয়েছে। সে জিজ্ঞাসা করল, ওরা কারা? ওরাও আমার মতো সেই হতভাগ্যের দল, যাদের মৃত্যুর দায় আজ রাতে তুই নিয়েছিস। মানে কি বলতে চান আপনি? আমি আপনাদের মৃত্যুর দায় নেব কেন? আর মৃত্যুর দায় মানে? এই দুর্যোগে এসব কি ধরনের রসিকতা হচ্ছে মশাই? আপনি বলতে চান আপনারা মারা গেছেন? সবাই, আমরা সবাই মারা গেছি। কেউ আগে, কেউ পরে, কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্তি পাইনি কোনোদিন। প্রতিশোধের আগুন প্রতিদিন একটু একটু করে আমাদের মুক্তির পথে বাধা দিয়েছে। আমাদের সবার মৃত্যুর কারণ ওই রিচার্ডসন। ওর অত্যাচারে আমরা কেউ গলায় দড়ি দিয়েছি, কেউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছি, আবার কাউকে সে নিজে হাতে গলা টিপে মেরেছে। ওর মতন অত্যাচারী পাষণ্ডের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এতকাল আমরা মুক্তি পাইনি। আর আজ তার পাপের দায় স্বেচ্ছায় নিজের মাথায় তুলে নিয়েছিস তুই। তোর লোভ আজ তোকে অন্তিম পরিণতির দিকে টেনে নিয়ে এসেছে। কটা টাকার জন্য ওই নরপিশাচের পাপের বোঝা ঘাড়ে নেওয়ার সাথে সাথে এতগুলো মানুষের মৃত্যুর দায়ও তোর ঘাড়ে চেপে বসেছে। আজ তোর রেহাই নেই, রেহাই নেই। আজ আমাদের সকলের প্রতিশোধের আগুন তোর উপর আছড়ে পড়বে। আমি কিছু করিনি। আপনারা বিশ্বাস করুন, আমি আপনাদের মৃত্যুর জন্য দায়ী নই। যে দায়ী সেই রিচার্ডসন তো মারা গেছে। আপনারা আমায় ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি শহর ছেড়ে চলে যাব। জমিদার পরিবারের কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু নেব না। আমি আপনাদের কথা দিচ্ছি, দয়া করে আপনারা আমায় মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। সমবেত প্রেতাত্মার দল তার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে। তাদের প্রত্যেকের চোখে জিঘাংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। তারা সমবেত কণ্ঠস্বরে বলে ওঠে, নিজেদের প্রতিশোধ চরিতার্থ না করতে পারলে আমাদেরও মুক্তি নেই। আজ তোর উপরে সেই প্রতিশোধের আগুন ঠান্ডা করবো আমরা। পালার পথ
নেই, মুক্তি নেই। চরম পরিণতির জন্য তৈরি হও। এই বলে ফকনারের প্রেতাত্মা এবং অন্যান্য অশরীরী অবয়ব একসাথে দুহাত প্রসারিত করে রবার্টের গলা টিপে ধরতে অগ্রসর হলো। আর্তনাদ করে উঠল রবার্ট। তারপর কোনো দিকে না তাকিয়ে উল্টো দিকের জঙ্গলের ভিতরে দৌড় লাগালো সে। কোথায় যাচ্ছে, কোন দিকে দৌড়চ্ছে, গাছের তীক্ষ্ণ ডালে ঘষা লেগে কোথায় তার হাত পা কেটে যাচ্ছে, উঁচু পাথরে তার পা ক্ষতবিক্ষত হচ্ছে, কোনো দিকেই তার ভ্রুক্ষেপ রইল না। জীবন বাঁচাতে জীবনের শেষ দৌড় দৌড়তে শুরু করেছিল রবার্ট। সে শুনতে পাচ্ছিল পিছন থেকে সমবেত প্রেতাত্মার দল তাকে ধাওয়া করতে করতে ছুটে আসছে আর চিৎকার করতে করতে বলছে, মুক্তি নেই, মৃত্যুর বদলে মৃত্যু, প্রাণের বদলে প্রাণ। এই হলো আজ না হয় মরতে তোকে হবে। পাপের ভার নেওয়া এত সহজ নাকি? তারপর থেকেই রবার্টের জীবনটা বদলে গিয়েছিল। সেই রাতে বেঁচে ফিরতে পারলেও তারপর থেকে এক মুহূর্তের জন্যেও সে শান্তি পায়নি। প্রতি মুহূর্ত যেন এক চরম উৎকণ্ঠায় কেটেছে তার। সেই রাতে পালাতে পালাতে শহরের মাঝে এসে পড়েছিল রবার্ট। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এক জমাদার কাজে বেরোচ্ছিল। তাকে দেখতে পেয়েই ছুটে যায় রবার্ট। পিছন দিকে বারবার দেখতে দেখতে জ্ঞান হারায় সে। জমাদারটা লোকজন ডেকে তাকে বাড়ি পৌঁছে দেয়। আসলে তখনও জানাজানি হয়নি যে সে পাপ ভক্ষকের কাজ করে এসেছে রিচার্ডসনের বাড়ি থেকে। সেটা জানাজানি হলে ওভাবে রাস্তার মধ্যেই জ্ঞান না ফেরা পর্যন্ত পড়ে থাকতে হতো হয়তো। পাপ ভক্ষকদের সমাজ একেবারেই ভালো চোখে দেখে না। সেদিন যখন তার হুঁশ ফেরে তখন সে একবার ভেবেছিল রাতে যা দেখেছে তা হয়তো তার মনের ভুল, কিন্তু নিজেই এ কথা বিশ্বাস করতে পারেনি। রাতের আঁধারে হলেও গোটা বিষয়টা এতটাই স্পষ্ট ছিল যে দিনের আলোতেও তা ভেবে শিউরে উঠেছিল রবার্ট। না, সে টাকা চাইতে যেতে পারেনি জমিদার বাড়িতে। জান থাকলে টাকা পরেও নেওয়া যাবে, কিন্তু আমার জানটুকু থাকবে তো? দিনের আলো যতক্ষণ রইল ততক্ষণ নানান হাবিজাবি ভাবতে ভাবতে সময় কাটিয়ে দিল সে। তারপর ধীরে ধীরে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। জানলার বাইরে অন্ধকার নেমে আসতেই ভীষণ ভয় পেয়ে বসল তাকে। তার কেবলই মনে হতে লাগলো এই বুঝি একটা হিম শীতল হাত তার গলা টিপে ধরবে। বাড়ির বাইরে দিয়ে কেউ হেঁটে গেলেই চমকে উঠছিল। জানলার ছোট্ট ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিল গত রাতের দেখা সেই অবয়বদের মধ্যে কেউ এসে হাজির হয়েছে কিনা। সারাদিন পর এবার ওর একটু খিদে পেতে শুরু করেছে। ঘরে ওই পাড়ার লোকেরাই সম্ভবত খানিকটা বার্লি ঢাকা দিয়ে রেখে গিয়েছিল। সারাদিন ধরে খিদে পায়নি বলে সেদিকে নজর দিতে পারেনি রবার্ট। এবার বাটির ঢাকনা সরিয়ে সেই খাবারটা একবার দেখল সে। ওর মনে হলো যেন পচা গলা কোনো পদার্থ মুখে দিয়ে ফেলেছে। একটা আষ্টে গন্ধ নাকে ভেসে এলো তার। আর তার পরক্ষণেই বিশ্রী হাসির শব্দ শুনতে পেল আবার। একটা মহিলা কণ্ঠ খিলখিলিয়ে হাসছে। শব্দটা শুনেই ঘরের কোণে চমকে তাকালো রবার্ট। সে দেখল গতকাল রাতে জঙ্গলের পথে দেখা সেই কয়েকটি প্রেত মূর্তির মধ্যে একটি নারী অবয়ব হঠাৎ তার ঘরের মধ্যে এসে হাজির হয়েছে। কে কে আপনি?
কেন আমায় চিনতে পারছিস না? কটা টাকার জন্য আমার মৃত্যুর দায়ও যে ঘাড়ে নিয়েছিস তুই। আমি মারিয়া, ওই পাষণ্ডটা আমার সন্তানের সামনে, আমার ছোট্ট ছেলেটার সামনে আমার বলাৎকার করেছিল। তারপর আমাকে বিষ খাইয়ে মেরেছিল জানোয়ারটা। বিষাক্ত সেই খাবার যখন আমার গলা দিয়ে নামছিল, তখন সে কি যন্ত্রণা! আজও সে কথা ভাবলে বুকটা জ্বালা করে ওঠে। আর তুই ওর হয়ে নিজের ঘাড়ে দায় নিলি। আমার প্রতিশোধের জ্বালা তো এবার তোকেই পোহাতে হবে। ভয়ে রবার্টের হাত থেকে বাটিটা পড়ে যায়। সে ঘরের ভেতর একা থাকার সাহস পায় না। এক ছুট্টে রাস্তায় বেরিয়ে আসে। তাকে ওইভাবে অসংলগ্নের মতো রাস্তায় বেরিয়ে আসতে দেখে পথ চলতি জনগণ অবাক চোখে দেখতে থাকে। সারা রাত আর ঘরের ভেতর ঢোকার সাহস পায় না সে। রাস্তার ধারে একটি গাছের তলায় হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে দিনের আলো ফোটে। সারাদিন বোকার মতো রাতের অপেক্ষা করতে থাকে রবার্ট। সে যেন এক অনন্ত ভয়ঙ্কর চক্রের মাঝে পড়ে গেছে। রাতে এক অজানা ভয়ে তার জন্য রোজ অপেক্ষা করে থাকে। সেই ভয়ে কোনো মানুষের স্বাভাবিক ইন্দ্রিয় গ্রাহ্য নয়। সেই ভয় মারাত্মক। কিভাবে বেরোবো আমি? কি করলে মুক্তি পাব? আমি যে একটু নিঃশ্বাস নিতে চাই। আমার দম বন্ধ হয়ে আসছে। জঙ্গলের পথ ধরে জমিদার বাড়িতে যাব টাকাটা চাইতে। না, যদি জঙ্গলের মাঝে আবার দেখা হয়ে যায় ওই অলক্ষণে প্রেতের দলের সাথে, যদি রিচার্ডসনের পড়ে যাওয়া পাপের শাস্তি হিসেবে সেই ওরা আমার উপরই প্রতিশোধ নেয়, না, এই দায় ঝেড়ে ফেলতে পারবো না আমি। অসহায়, ক্লান্ত, সন্ত্রস্ত রবার্ট সারাদিন ছটফট করতে থাকে। নিজের বাড়িতে থাকতে তার ভয় লাগে। সে বাড়িতে তার আপন বলে কেউ নেই। একা নিঝুম ভগ্নপ্রায় সেই বাড়ির ভেতরে তার যেন দম বন্ধ হয়ে আসে। সব সময় যেন কতগুলো অশরীরী প্রেতাত্মা তার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। দিনের আলোতেও কারা যেন ছায়া মূর্তির মতো ঘরের আনাচে কানাচে কিংবা যেই সমস্ত কোণে আলো পৌঁছয় না সেখান দিয়ে হেঁটে চলে বেড়ায়। তাদের উপস্থিতিতে ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করেই বহু গুণ নিচে নেমে যায়। একটা বোঁটকা গন্ধে ভরে ওঠে ঘরের চতুর্দিক। তাই সে ঘরে থাকতে সাহস পায় না। এদিকে তার কীর্তিকলাপ জানাজানি হয়ে যাওয়ায় পাড়ার লোক তাকে এক ঘরে করে দিয়েছে। জনবহুল এলাকায় তাকে দেখতে পেলেই অচ্ছুত কুষ্ঠ রোগীর মতো তাকে তাড়া করে সকলে। অশ্রাব্য গালাগালি দেয়, এমনকি মারতেও আসে। তেমনি একদিন দুপুরে লোকে তাড়া খেয়ে নিজের বাড়িতে এসে অভুক্ত অনাহার ক্লিষ্ট শরীরে মেঝেতে এলিয়ে পড়ে রবার্ট। সে কতক্ষণ ওইভাবে শুয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ তার বুকের ওপর ভীষণ চাপ অনুভব করে সে। রবার্ট চোখ মেলে দেখে একটা দশাশয়ী চেহারার লোক তার বুকের ওপর বসে আছে।
লোকটার মুখের অবস্থা বিভৎস। তার মুখের একদিক থেকে মাংস খসে পড়ছে, চোখটা ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে কোটর থেকে। গালের কাছে মাংসটা খুবলে উঠে ভেতরকার চোয়াল দৃশ্যমান হয়ে রয়েছে। ওই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না। ঘেন্নায় ভয়ে চোখ বুজে ফেলে রবার্ট। সেই দশাশয়ী চেহারার লোকটা তার বুকের ওপর বসে অট্ট হাসিতে ফেটে পড়ে। চোখ বুঝে ফেললে হবে? অন্যের পাপের দায় এত সহজে এড়ানো যায় না। করায় কন্ডায় সব দায় উসুল করা হবে। চোখ খোল, চোখ খোল বলছি, খোল চোখ। ধমক খেয়ে ভয়ে ভয়ে চোখ মেলে তাকায় রবার্ট। সেই বিশ্রী চেহারার লোকটা ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে। রবার্টের শ্বাস বন্ধ হয়ে আসছে ওই লোকটার ভারে। সে কোনো রকমে ঢোক গিলে অনুনয় করে, আমায় ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমায় ছেড়ে দাও দয়া করে। আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মানুষ আমাকে মেনে নিচ্ছে না। তোমরা আমাকে মারার জন্য সব সময় আমার চারপাশে ঘুরঘুর করছো। এই যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আমার একটাই ভুল হয়েছে, রিচার্ডসনের পাপের দায় নিজের ঘাড়ে নেওয়া আমার উচিত হয়নি। একটিবার আমায় মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, এ ভুল আর কোনোদিনও হবে না। ঠিক বলেছিস, এ ভুল তোর আর কোনোদিন হবে না। কারণ ভুল করার জন্য তুই তো আর বেঁচেই থাকবি না। এই বলে লোকটা তার সদন্ত বের করে মাথা নিচু করে আনে। প্রবল এক কামড় বসায় রবার্টের ঘাড়ে। যন্ত্রণায় কাতরে ওঠে রবার্ট, লাফিয়ে ওঠে সে। তারপর দেখে ঘরের কেউ কোথাও নেই। সে একাই শুয়ে রয়েছে মেঝেতে। ঘাড়ের কাছে হাত নিয়ে গিয়ে দেখে কোনো কামড়ের চিহ্নও নেই। ওই বিভৎস দুঃস্বপ্ন তার কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। এদিক ওদিক তাকাতে জানলার বাইরে চোখ যায় রবার্টের। সে দেখে অন্ধকার নেমে আসছে। দিনের আলো একটু একটু করে মরে যাচ্ছে পশ্চিম সীমান্তে। পাহাড়ের ওপাশে ঝোপের আড়ালে ইতোমধ্যেই সূর্য ঢাকা পড়েছে। আর কিছুক্ষণ মাত্র, তারপরেই সেই আঁধার নেমে আসবে। শুরু হবে আরেকটি আতঙ্কের প্রহর। অবশিষ্ট মোমবাতিটুকু তড়িঘড়ি জ্বালিয়ে দেয় রবার্ট। তারপর পায়চারি করতে শুরু করে ঘরের মধ্যে। সে সুস্থ হয়ে বাঁচার কোনো পথ খুঁজে পায় না। এই চরম বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। তার জীবনের বাকি প্রত্যেকটি মুহূর্ত মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণার হয়ে উঠবে। পায়চারি করতে করতে টেবিলের ওপর রাখা ছুরির ফলাটার দিকে নজর পড়ে তার। মোমবাতির হলদে আলোয় ইস্পাতের মতো সেই ফলা চকচক করে ওঠে। মনস্থির করে ফেলে রবার্ট, আমি আর পারছি না সহ্য করতে। এর চেয়ে আমার মরে যাওয়া অনেক সহজ। হ্যাঁ, আমি মরব না। মরলে আমার শান্তি নেই। হ্যাঁ, আমি মরব। বিন্দু মাত্র সময় নষ্ট করে না সে। ছুরিটা হাতে তুলে নিয়ে দরজা খুলে বাড়ির পেছন দিকে ফাঁকা জমিটার দিকে এগিয়ে যায় ও। কিছু দূর গেলেই গভীর খাদ। সেদিকে এগোতে এগোতে বেশ কয়েকবার পিছন ফিরে দেখে রবার্ট। ছোট্ট মোমবাতির আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। সেই আলো নিভে যাওয়ার অপেক্ষা করতে থাকে সে।
আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই, আবার বৈঠক বসবে পরের শুক্রবার।